অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে বাংলার মসনদে কংগ্রেস সরকার বসতে চলেছে এবারের নির্বাচনে। আমি এবং আমরা আশাবাদী মুর্শিদাবাদ সহ বাংলার সমস্ত মানুষ কংগ্রেসের সঙ্গে থাকবে, এটা নিশ্চিত। এবং সারা রাজ্য জুড়ে সমস্ত মানুষ কংগ্রেসের পক্ষে ব্যাপক পরিমাণ সাড়া দিচ্ছে। যেখানেই আমরা যাচ্ছি সেখানেই আমাদের কংগ্রেস দলের প্রার্থীদের সভায় প্রচুর পরিমাণ ভিড় হচ্ছে, যার কারণে আমরা এবার আশাবাদী পশ্চিমবাংলার মসনদে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস ক্ষমতায় বসছে, এটাতে কোনো সন্দেহ নেই। এমনই মন্তব্য করলেন মুর্শিদাবাদ কেন্দ্রের কংগ্রেস দলের প্রার্থী সিদ্দিক আলী। এছাড়াও তিনি স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, পানীয় জল, কর্মসংস্থান সহ একাধিক বিষয় নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন। আজ মুর্শিদাবাদের লালবাগ শহরে এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই মুর্শিদাবাদ টাউন এলাকায় প্রচার শুরু করলেন কংগ্রেস প্রার্থী সিদ্দিক আলী। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখিরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। মুর্শিদাবাদ থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। মুর্শিদাবাদ বিধানসভাতে কতটুকু কি আশা রাখছেন? আমি সম্পূর্ণ আশাবাদী মুর্শিদাবাদ বিধানসভার মানুষ দু হাত ভরে আমাকে আশীর্বাদ ও দোয়া করবেন এবং সমর্থন দেবেন। দেখুন, বহরমপুর শহর যে রাজপথ, সে রাজপথ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে তৈরি করা রাজপথ। ওই রাজপথে ওরা মিছিল আটকাতে চাইছে, কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে যে অধীর রঞ্জন চৌধুরী রয়েছেন সেটাকে কীভাবে আটকাবে? অধীর রঞ্জন চৌধুরী 100% জয়ী হয়ে বসে আছেন, শুধু 23 তারিখের অপেক্ষায়। তাহলে কি রাজ্য সরকারের পায়ের নিচের মাটি কি সরতে চলেছে? রাজ্য সরকারের পায়ের নিচের মাটি তো আগেই সরে গেছে। যখন যুব সমাজের চাকরিগুলোকে বিক্রি করে দিয়েছে, যখন এশিয়ার করতে দিব না বলে এশিয়ার চালু করেছে, ওয়াক অফ আইন করতে দিব না বলে ওয়াক অফ আইন চালু করেছে, চিকিৎসা ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছে, চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়েছে, কলকারখানা বন্ধ হয়েছে, তখন থেকে শুরু হয়ে গেছে তাদের অস্তিত্ব রক্ষার লড়াই এবং তা এখন তারা নিঃশেষ প্রায়। এই 26শে বিধানসভা সাধারণ মানুষের জন্য সামনের দিনটা কেমন চোখে দেখছেন? এই 26-এর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ তথা বাংলার মানুষের এক অমূল পরিবর্তনের নির্বাচন। কেননা নতুনভাবে বাংলার জাগরণ ঘটতে চলেছে 26-এর নির্বাচনে। যুব সমাজের ভবিষ্যতের জন্য, নবপ্রজন্মের জন্য, নতুন বাংলা গড়ার জন্য এই নির্বাচন হতে চলেছে। পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠছে যে এই যে এসআইআর যে ভোটার লিস্টের নাম থেকে নাম ডিলেট হয়েছে, এখানে বলছে রাজ্য সরকারও তারও কিন্তু গাফিলতি রয়েছে। এই বিষয়ে কি দেখুন, এসআইআরটা মমতা ব্যানার্জি প্রথমে করতে দেব না বললেন, তারপরে উনি নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার মাধ্যমে এসআইআরটা লাগু করলেন এবং তার কর্মচারীদের দিয়ে বাড়ি বাড়ি ফর্ম পাঠালেন। পরবর্তীতে আমরা দেখলাম কি বিভিন্ন রাজ্যে যখন কোনো বিচারাধীন বা ডিলিটের গল্প থাকলো না, তিনি আবার অমিত শাহ ও নরেন্দ্র মোদীর সহযোগিতা এবং আলোচনার মাধ্যমে সুপ্রিম কোর্টে নিজে গিয়ে হাজির হলেন মাসিয়া হওয়ার জন্য এবং তিনি এই বিচারাধীন এবং ডিলিটের ব্যবস্থা করলেন। অর্থাৎ বাংলায় যে মানুষ ভোটার অধিকার হারাচ্ছে তার জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর যৌথ চক্রান্ত। এই যে রাজ্যের শাসক দল এসআইআর নিয়ে রাজ্য এবং কেন্দ্র দুই দল মিলে যে চক্রান্ত করছে, এতে কতটুকু ইফেক্ট পড়বে? এতে মানুষ এখন বুঝে গেছে যে সারা ভারতবর্ষ জুড়ে মহারাষ্ট্র থেকে বিহার প্রতিটা ক্ষেত্রে মানুষের ভোটার অধিকারের জন্য লড়াই করছেন রাষ্ট্রনায়ক রাহুল গান্ধী, এবং মানুষ এটা উপলব্ধিও করেছেন এবং বুঝতে পারছেন যে এশিয়ারকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি একটা খেলা খেলছেন ওনারা দুজন মিলে। এই খেলায় কংগ্রেস কতটুকু লাভবান হবে? আমরা সম্পূর্ণভাবে আশাবাদী যে বাংলা আমরা দখল করতে চলেছি এবং আমি আশাবাদী যে আমার প্রিয় নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রী আসনে বসতে চলেছেন। আচ্ছা, আপনার পরিচয় বলো। আপনার প্রতিপক্ষ কাকে মনে করছেন? আমার এখানে প্রতিপক্ষ বলে সেরকম আমার কিছু মনে হচ্ছে না, কেননা যিনি তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছেন তিনি দুবার কংগ্রেসের প্রতীকে জিতে তিনি বেইমানি করেছেন, মানুষ তার সঙ্গে নেই। তাছাড়া রানিং যে এমএলএ ছিলেন তিনি বিগত 5 বছর ধরে তাকে দেখা যায়নি, তিনি কোনো উন্নয়ন করেননি, শুধু মেরুকরণের পোলারাইজেশনের ভোটে তিনি এমএলএ হয়েছিলেন। এখন মুর্শিদাবাদ বিধানসভার মানুষ আর কোনো রকম ভুল ভ্রান্তির মধ্যে পা দিচ্ছেন না, তারা চাকরির স্বার্থে, চিকিৎসার স্বার্থে এবং যুব সমাজের স্বার্থে তারা ভোট দান করবেন। স্বাভাবিক কোনো এখানে কম্পিটিশন নেই। মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র থেকে জেতার পরে প্রথম আপনার লক্ষ্য কোন দিকটার উপর? আমার প্রথম লক্ষ্য থাকবে লালবাগ মহকুমা হসপিটাল এবং তার সঙ্গে সঙ্গে জিয়াগঞ্জ লন্ডন মিশন, জিয়াগঞ্জ আজিমগঞ্জ হসপিটালে ডাক্তার এবং উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা। ফার্স্ট এটা আমার লক্ষ্য। আমরা দেখেছিলাম কিছুদিন আগে জিয়াগঞ্জ আজিমগঞ্জ যে হসপিটাল রয়েছে সেটা নিয়ে চরম একটা বিক্ষোভের মতো পড়েছিল, সেখানে জনগণ পরিষেবা সঠিকভাবে পায় না, সেই নিয়ে বড় সড়ো আন্দোলনও হয়েছিল। সেই জায়গা থেকে এখনও সেই পরিস্থিতি রয়েছে, হাসপাতালের কোনো উন্নয়ন দেখা যায়নি। সেই জায়গাটায় আপনারা কতটুকু কী করবেন? আপনাকে তো বললামই আমি যে আমার প্রথম মুদ্রাই হলো চিকিৎসা ব্যবস্থা, কেননা চিকিৎসা ব্যবস্থাকে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় দালাল ব্যবসায় পরিণত করেছে। হসপিটালে গেলে পরিষেবা পাওয়া যায় না, ডাক্তার পাওয়া যায় না, আর হসপিটালের বাইরে হাজার হাজার টাকার বিনিময়ে প্রত্যেকটা ডাক্তার থাকে, সমস্ত ধরনের ট্রিটমেন্ট পাওয়া যায়, পরিষেবা পাওয়া যায়, কিন্তু হসপিটালের মধ্যে পাওয়া যায় না। অর্থাৎ চিকিৎসা ব্যবস্থাকে দালাল চক্রান্তে পরিণত করেছে মমতা ব্যানার্জি, যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে প্রাইভেটাইজেশনের মাধ্যমে দালালদের হাতে তুলে দিয়েছে। দেখুন, সাউনি সিংহ রায় এর কাজ হলো টাকা ইনকাম করা। উনি ডোমকুল থেকে মুর্শিদাবাদ বিধানসভায় এসেছিলেন,
শ্রী অধীর রঞ্জন চৌধুরী যখন আমাদের সংগঠনকে বলেছিলেন, আমরা ভেবেছিলাম উনি খুব সৎ ভদ্রমহিলা, ওনাকে জিতালে আমাদের লাভ হবে। পরক্ষণে উনি আমরা বুঝতে পারলাম যে নিজের স্বার্থে নিজের এই বিধানসভা, মুর্শিদাবাদ বিধানসভার মানুষের ভোটার অধিকারকে তিনি বিক্রি করেছেন। যে মানুষের বিশ্বাসকে বিক্রি করতে পারে, যে ব্যক্তির ইমান দুর্বল হয়, সেই ব্যক্তি যে কোনো কাজ করতে পারে। শাওনি সিংহরের একমাত্র লক্ষ্য টাকা টাকা টাকা। তার প্রথমে কিছু ছিল না, আজ দেখবেন 4-5খানা তার গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স অগাধ, বিভিন্ন জনের নামে টাকা রাখে। তাহলে কি শাসক দল কি তাহলে প্রতিশ্রুতি দিয়ে ভোট লুটছে মনে করছে? ওরা প্রতিশ্রুতি, শুধু শাসক দল নয়, দুই শাসক দল, এখানে ভুল হচ্ছে, কেন্দ্র ও রাজ্য। এই দুই শাসক দলের কাজ হলো প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া। কেন্দ্রের যে শাসক দল, তাদের কাজ হলো দেশকে সম্পদকে বিক্রি করে দেওয়া, দেশে মেরুকরণ করা। আর রাজ্যের শাসক দলের কাজ হলো শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা এবং কর্মসংস্থান, যুব সমাজের ভবিষ্যৎকে বিক্রি করে দেওয়া। পাশাপাশি এলাকায় যে বিভিন্ন যে প্রকল্প, যে 19টা প্রকল্প, সে প্রকল্প নাকি টাকা দিয়ে বিক্রি হয়েছে, এই বিষয়ে কি প্রতিক্রিয়া? হ্যাঁ, অবশ্যই। এই যেমন ধরুন ঘরের টাকা কাটমানি না হলে কেউ ঘরের টাকা পায় না। 1,20,000 টাকা যদি ঢোকে, তাহলে প্রথমে 20,000 টাকা জমা দিতে হয়, তারপরে তার ব্যাংকে টাকা ঢোকে। তো এই ধরনের যে প্রকল্পগুলো রয়েছে, মানুষ আজকে এ থেকে জেড যে সুবিধাগুলো পাওয়ার কথা ছিল, যে সমস্ত অধিকারগুলো পাওয়ার কথা ছিল, সমস্ত সুবিধা থেকে এবং অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে এবং সেগুলো বিক্রি করা হচ্ছে টাকার বিনিময়ে। পাশাপাশি রাজ্যে কর্মসংস্থান বলে কিছু নেই। এই 15 বছরে দেখা গেল যে বেকারত্ব সংখ্যা আরও বেড়ে গেছে। কংগ্রেস যদি ক্ষমতায় আসে, আপনাদের কোন লক্ষ্য থাকবে এই বিষয়টা? দেখুন, ভারতীয় জাতীয় কংগ্রেসই একমাত্র রাজনৈতিক দল, যে দল যখন ক্ষমতায় ছিল তখন পশ্চিমবঙ্গের অর্থনীতি ভারতবর্ষের মধ্যে 3 নম্বরের মধ্যে থাকতো। পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য ছিল তখন, যখন ডক্টর বিধানচন্দ্র রায় অর্থাৎ কংগ্রেস সরকার ছিল, তখন চিকিৎসা ব্যবস্থা আমরা 1 নম্বরে ছিলাম। স্বাভাবিক কারণে তখন এইমসের প্রয়োজন হয়নি, তাই প্রথম এইমস হয়েছিল দিল্লিতে, IIT আমাদের খড়গপুরে হয়েছিল। ভারতীয় জাতীয় কংগ্রেসই একমাত্র দল যার নেতৃত্বে, বিধানচন্দ্র রায় থেকে সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে, শিল্পের দিক দিয়ে ভারতবর্ষের প্রথম 3টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ ছিলেন একটি। পার ক্যাপিটাল ইনকাম অর্থাৎ মাথাপিছু আয়ে ভারতবর্ষের মধ্যে প্রথম 4টি রাজ্যের মধ্যে ছিলেন একটি। চিকিৎসা, শিক্ষা, মাথাপিছু আয়, শিল্প, কলকারখানা, কুটির শিল্প, প্রতিটা ক্ষেত্রে বাংলা ছিল স্বর্ণযুগ। আমি বিশ্বাস করি যে কংগ্রেস পিরিয়ডে যে বিধানচন্দ্র রায়ের আমলে যে স্বর্ণযুগ ছিল, যে কৃষির বিপ্লব ঘটেছিল মরহম সত্তার সাহেবের নেতৃত্বে, ঠিক একই রকমভাবে পশ্চিমবঙ্গে আবার বিপ্লব ঘটবে। সেটা ঘটবে চাকরির বিপ্লব, কর্মসংস্থানের বিপ্লব। পশ্চিমবঙ্গে আবার কংগ্রেস পার্টি ফিরে আসবে। আচ্ছা, সিপিএম এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে সংখ্যালঘুদের যে ওবিসি ছিল, ওবিসি এ, যখন তৃণমূল কংগ্রেস দেখলো যে ওবিসি এর মাধ্যমে সংখ্যালঘুরা চাকরি পাচ্ছে, ডাক্তারিতে চান্স পাচ্ছে, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাচ্ছে, তখন মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর সঙ্গে আতাত করে RSSের নির্দেশ মোতাবেক পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভাইদের ওবিসি অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হলো। তিনি যে ওবিসি যেটা নিয়োগ করেছিলেন, সম্পূর্ণ সেটা রিজেক্ট হলো সুপ্রিম কোর্টে গিয়ে, এবং আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজ, যুব সমাজ আজকে বঞ্চিত ওবিসির মাধ্যমে। মমতা ব্যানার্জি সংখ্যালঘুর জন্য কখনো উন্নয়ন করেনি আর করবেও না। যদি সংখ্যালঘুর উন্নয়ন করে থাকে কেউ, সেটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। যখন এখানে বিধানচন্দ্র রায় ছিলেন মুখ্যমন্ত্রী, যখন সিদ্ধার্থ শঙ্কর রায় ছিলেন, প্রফুল্ল সেন ছিলেন, মরহম সত্তার সাহেব ছিলেন, গণিখান চৌধুরী ছিলেন, তখনই বাংলায় একমাত্র 10% চাকরি পেয়েছিল যারা, তারা ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। শুধু সংখ্যালঘু বললে ভুল হবে, তখন যারা যোগ্য ছিল তারাই চাকরি পেয়েছিল, সেটা সংখ্যালঘু হোক বা আদার্স হোক। কিন্তু বর্তমান সরকার বেছে বেছে সংখ্যালঘুদেরকে টার্গেট করছে মমতা ব্যানার্জি, তাই ওবিসি থেকে তাদেরকে বঞ্চিত করে দেওয়া হবে।